এই বিকেলে এটা খেয়ে নে। ধন্যবাদ। বাবা, মা, মা। আমার মেয়ে, আমার বউ, বাচ্চাটা পুরা ফালাই যদি সিনা ফালায়। মা, ওইখানে আসলে আমি বাবাকে দেখছি। বাবা? তোমা, তুমি এগুলো কি বলতেছো? তোমার বাবা এখানে কি করে আসবে? মা, তুমি একটু দেখো এখানে, আমি নিজের চোখে দেখছি এখানে বাবা। তোমা, আমি বুঝতেছি না, তুমি বলতেছো ওখানে তোমার বাবা? তোমার বাবা এখানে কিভাবে আসবে? তোমার বাবা তো অনেক দূরে থাকে। না, তুমি বিশ্বাস করো, ওইখানে যে বসে আছে উনি আমার বাবা। আমি আমার বাবাকে চিনবো না? কি বলতেছো? তোমার বাবা ওখানে? দাঁড়াও তো। হ্যাঁ, ওই লোকটা তো দেখতে কিছুটা তোমার বাবার মতোই, কিন্তু মাস্ক পরা, চেহারা তো দেখা যাচ্ছে না। মা, আমি তোমাকে তো বলতেছি ওইটা আমার বাবা। তুমি বিশ্বাস করো, ওইটাই আমার বাবা, আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করেই বলতেছো, চলো কাছে গিয়ে তারপরে দেখে আসো। ভাইয়া, আপনি এইখানে কি করতেছেন? ভিক্ষা করতেছি ম্যাডাম। ও আচ্ছা, কিন্তু আমি তো এই এলাকাতেই থাকি, আর প্রতিদিনই এখান থেকে যাওয়া আসা করি। কই, এর আগে তো আপনাকে কোনোদিন এখানে দেখি নাই। না, আমি এই এলাকার কেউ না। হয়েছে কি, এদিক দিয়ে যাইতেছিলাম তো, 2 দিন যাবত কিছু খাই নাই, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। অনেক রোদ পড়ছে তো, ওই জন্য গাছের নিচে একটু বইছিলাম আর কি। ও আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে তো দেখে ঠিকঠাকই মনে হইতেছে, কিন্তু এই অবস্থায় আপনি এভাবে ভিক্ষা কেন করতেছেন? ম্যাডাম, সব সময় কি বাইরে থেকে যেটা দেখা যায় এটা সত্যি হয়? দেখা মনে হইতেছে যে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমি মানুষটা ঠিকঠাক নাই ম্যাডাম। ডাক্তারে কইছে আমারে কোনো কাম করতে না। আমার শরীরটা খুব একটা ভালো না। এরপরও যে আমি চেষ্টা করি নাই তা কিন্তু না, আমি অনেক কামের চেষ্টা করছি, ম্যাডাম আমার শরীরে না ভুলাই দেওয়ার না। একটু কাম করতে গেলে আমি দুর্বল হয়ে মাথা ঘুরা পইরা যেতাম। এরকম একটা অসুস্থ মানুষে কে কামে রাখবো কোন? এই জন্য কোনো কাম আর জুড়াইতে পারি না। আল্লাহ যেহেতু বাঁচা রাখছে, পেটে তো খাওয়ান দিতে হইব না। মইরা তো আর যাইতে পারি না, আত্মহত্যা তো করতে পারি না। এই জন্য ভিক্ষা করতেছি ম্যাডাম। আপনার পরিবারে কেউ নাই? মানে আপনার স্ত্রী, সন্তান, এরা কোথায়? এরা কি মারা গেছে? না না ম্যাডাম, মইরা যায় নাই। আমার স্ত্রী সন্তান আছে, আমার আমার ফুটফুট একটা মাইয়া আছে ম্যাডাম, কিন্তু খালি আমার লগে নাই আর কি। আমি আমার স্ত্রী সন্তানের সাথে অনেক বড় অন্যায় করছিলাম ম্যাডাম, যে অন্যায়ের ফল আমি এখনো ভোগ করতেছি। কি বললে? অন্যায়? এমন কি অন্যায় করছেন যে যার জন্য আজকে আপনার স্ত্রী সন্তানের থেকে আপনি দূরে? অনেক বড় কাহিনী ম্যাডাম। আহ, না, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে অবস্থায় এখন আছেন, এই অবস্থা আপনার থাকার কথা না। প্লিজ আমাকে বলুন না যে কি কারণে আপনার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আপনি এইভাবে এখানে ভিক্ষা করতেছেন। ম্যাডাম, আমার ছোট্ট একটা সংসার আছে, ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমার বউটা আমার অনেক ভালোবাসতো, আর আমার মাইয়া বাপ বলতে পাগল ছিল। আমার একটা ছোট্ট ব্যবসা ছিল,
আমি সারাদিন অফিস কইরা যখন বাসায় ফিরতাম, আমার মাইয়াটা বাবা 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 করতে করতে আমার এসে জড়া ধরতো। আমার কইতো যে আমার জন্য কি আনছো, চকলেট আনছো, চিপস আনছো। প্রতিদিন আমার মেয়ের জন্য সব কিছু নিয়ে যেতাম। আর আমার বউটা আমার জন্য না খায় বসে থাকতো। কখন আমি বাসায় যাবো, কখন আমরা এক লগে খামো। এরপরে না আমি আমার ব্যবসাটা বড় করতে চাই। আমি একটা পার্টনার খুঁজে বের করি, আমরা একসাথে ব্যবসা শুরু করি। ওই পার্টনার ছিল একটা মেয়ে মানুষ। ব্যবসার খাতিরে এই জায়গায় যাওয়া ওই জায়গায় যাওয়া, আমাদের ব্যবসাটা না বেশ ভালোই উন্নতি করতেছিল। আস্তে আস্তে আমাগো 3টা কোম্পানি দ্বারা যায়, আমাগো ব্যবসা বিশাল একটা অবস্থান তৈরি করে। আর এই কারণে ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় আমি আমার পার্টনারের সাথেই যেতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস দেশের বাইরে আমরা মিটিং এ চলে যেতাম, বিভিন্ন কাজে চলে যেতাম। তারপরে না আমার মেয়েটার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করা শুরু করে দেয়। আমি মাইয়াটারে ভালোবাসা ফেলাই। তারপর থেকে আমার এই সুখের সংসার একটা ঝড় নাই মাস। আমার বউ অবস্থার আমার আর ভালো লাগতো না। আমার বউ না খায় বৈশা থাকলো নাকি আমার মাইয়া আমার জন্য অপেক্ষা করলো, আমার তাতে কিচ্ছু যা আসতো না। আমি খালি ওই মেয়েটারে নিয়ে ব্যস্ত থাকতাম। এরপরে যেদিন আমার বউ সব কিছু জানতে পারলো, আমাকে ভিতরে একটা বিশাল ঝগড়া হয়। তারপরেও মানুষটা আমার চাইরা যায় নাই। এরপরে যখন আমার পার্টনার মানে আমার গার্লফ্রেন্ডে আমি সবকিছু জানাই, সে আমারে কইলো যে কোনো একটা কিছু পয়সা নি, তুমি হয় তোমার পরিবার নাইলে আমি তার ভালোবাসায় এতটাই মগ্ন ছিলাম যে আমি আমার পরিবারের ছাইরা দিছিলাম। ম্যাডাম, ও তাহলে তো আপনার ভালোই থাকার কথা, যেহেতু আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার স্ত্রী, আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন। তাহলে আপনার এই অবস্থা কেন? আপনার গার্লফ্রেন্ড কোথায়? না ম্যাডাম, আমি তো আর বুঝতে পারি নাই যে সেটারে আমি ভালোবাসা ভাবছি। এটা ছিল আমার সাথে প্রতারণা করার প্রথম ধাপ। আমার বউ আছে আমার অনেক ভালোবাসতো ম্যাডাম, আমি তাকে ভালোবাসা বুঝি নাই। আর যেটারে ভালোবাসা মনে করছি, এটা আমার জীবন ধ্বংসের প্রধান কারণ ছিল। ওই মেয়েটা আমারে ভালোই বাসছিল শুধুমাত্র আমার সমস্ত ব্যবসা নিজের কইরা নেওয়ার জন্য। সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি, চলে বলে কৌশলে কবে যে কি কইরা নিচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি নাই। এরপরে একদিন হঠাৎ করে নিজেই নিজেরে মারছে, আচর কাটছে। এটা পরের দিনে আমার নামে মামলা করছে যে আমি তার গায়ে হাত তুলছি, আমি তার নির্যাতন করি। এটার পরে আমি জেলও খাটছি ম্যাডাম। জেল থেকে বাইরে হওয়ার পরে আমি যখন শুনছি যে আমার ব্যবসা কোনো কিছু আমার আর নাই, তখন না পুরা আকাশটা মনে হয় আমার মাথার বড় ভাইঙ্গা উঠছে। আমি কোনো কিছু কুল কিনারা পাইতেছিলাম না। এরপরে যখন আবার শুনছি যে আমি শারীরিক ভাবেও ভালো নাই, তখন আমি জীবনের আশা ছাইরা দিচ্ছি। এখন এমনি সেই কয়েকদিন বাঁচতে পারি। আপনি যেহেতু এত করে বললেন যে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসতো, আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসতো, তাহলে আপনার লাইফে এত কিছু ঘটে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর কাছে কেন গেলেন, আপনার মেয়ের কাছে কেন গেলেন না? এমনও তো হতে পারতো আপনার স্ত্রী আপনার মেয়ের কাছে গেলে সবকিছু খুলে বললে ওরা হয়তো আপনাকে ক্ষমা করে দিত। ম্যাডাম, আমার যাওয়ার মুখ আসছিল না। ছাগলকে এত বড় অন্যায় করছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে না।
তাগো সামনে আমি কোন মুখ নিয়ে যাইতাম? হয়তো আমার বউটার সামনে গিয়ে খাড়াইতে পারতাম, তারে বুঝাইতে পারতাম, কিন্তু আমি আমার মাইয়ের সামনে কেমনে দাঁড়াইতাম? একজন বাবা তার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করছে, সেই বাবা তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াইতে পারে ম্যাডাম? আমার সেই শক্তি হয় নাই, সেই সেই সাহস আমার মধ্যে নাই। তবে আমি মন থেকে চাই আমার আমার বউ, আমার মাইয়া যেন ভালো থাকে। আমার মাইয়ার জীবনে যেন আর কোন রকম কোন ঝড় তুফান না আসে, ও যেন ভালো মতো মানুষ হইতে পারে। আর এটাও চাই আমার আমার বউটা যেন অন্য কোনো একটা সংসারে চলে যায়, কাউরে বিয়ে করে নিজের জীবনটার আবার সুন্দর করে সাজায় নেয়। ম্যাডাম আমি 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 চাই আলে, তোমার স্ত্রী আর তোমার মেয়ে চোখের সামনে থাকার পরেও তুমি এদেরকে ছেড়ে চলে যাবে? কি অবাক হচ্ছ? আর এভাবে পালিয়ে যেতে চাইছো, তাই না? আমি পালাইতে চাই নাই, কিন্তু কিছু কইলাম আমার আমার সাহস হয় নাই। তোমার কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি। আমি জানি আমার আমার কোনো ক্ষমা পাওয়ার অধিকার নাই, ক্ষমার যোগ্য না, তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আলিফ, কিছু কিছু অন্যায়ের আসলেই ক্ষমা হয় না, আবার কিছু কিছু অন্যায়ের ক্ষমা হয়ে যায়। কিভাবে জানো? যদি ওই মানুষটা নিজে থেকে রিয়েলাইজ করে তুমি তোমার জীবনে যে অন্যায়টা করছো, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে, তুমি এটা রিয়েলাইজ করতে পারছো। ইভেন ইভেন তুমি তোমার জীবনে যে পাপটা করছো তার শাস্তি আল্লাহ তোমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। সেখানে সেখানে আমি কে তোমাকে মাফ না করার, বলো? আর রইল বাকি তোমার মেয়ের কথা। আলিফ, বিশ্বাস করো, তোমার মেয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা ভাবতো, তোমাকে মনে করতো, শুধু বাবা বাবা করতো। আমি ওকে বুঝাইতাম যে তোমার বাবা আর আমাদের সাথে নাই, তোমার তোমার বাবা তার নিজের জীবন বেছে নিচ্ছে। আর আজকে যখন আমাকে গিয়ে বললো মা আমি বাবাকে দেখছি, বিশ্বাস করে আমার বিশ্বাসই হয় নাই। কিন্তু নিজের চোখে যখন আমি দেখলাম, আমার চোখে বিশ্বাস করতে পারিনি যে আমি তোমাকে এই অবস্থায় দেখবো। আর আলিফ, বিশ্বাস করো, শুধু তোমার মেয়ে তোমাকে মনে করতো না, আমিও তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলি নাই। এই যে দেখো, আমি এখনো তোমার দেয়া নাকফুলটা পরে আছে, যাতে করে সবাই সবাই এইটা জানে যে আমি বিবাহিত। দেখো আলী, আমার সাথে যা কিছু করছো করছো, কিন্তু আমার মেয়েটাকে আমি বাবাহারা হতে দিব না। তাই তাই তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তুমি প্লিজ আমাদের জীবন থেকে আর পালিয়ে যেও না, আমাদের জীবনে তুমি ফিরে আসো। এরকম একটা মানুষরা তোমরা আবার তোমাকে জীবনে চাইতেছ? হ্যাঁ আলিফ, তোমাকে আবার আমরা চাইতেছি, কারণ সত্যি আমাদের তোমার খুব প্রয়োজন। তাই প্লিজ আর কোনো কথা না, তুমি আবার আমাদের জীবনে ফিরে এসো, আমরা একসাথে সুখে শান্তিতে জীবন কাটাবো। চলো। ওয়াও দোস্ত, দেখ কি সুন্দর গাড়ি, ইটস মাই ড্রিম কার ইয়ার। আমি যে কখনো চোখের সামনে গাড়িটা দেখবো তো কল্পনাই করতে পারিনি। সেরে যদি একটা ছবি তুলতে পারতাম। এই দোস্ত, এক কাজ কর না, আমি ওখানে গিয়ে দাঁড়াই, তুই আমার একটা ছবি তুলে দে সুন্দর করে। আর যা না, সমস্যা কোথায়? সুন্দর করে তুলবি, হ্যাঁ? তুই যা, দাঁড়া।
ওয়াও, কি সুন্দর হয়েছে ছবি সেরে। এই দোস্ত, আমার না হয় তুলে দিলি, কিন্তু আমাদের ছবি কে তুলে দিবি? আমাদের যদি একটা ছবি থাকে না গাড়িতে, খুব ভালো লাগবে, কিন্তু কে তুলে দিবে? এক্সকিউজ মি, হ্যালো, এদিকে আসেন তো। আমাদেরকে গাড়ির সামনে একটা ছবি তুলে দিবেন? হ্যাঁ শিওর। একটু ক্লোজ হন। এই যে ওয়াও, কি সুন্দর ছবিগুলো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। দেখ, তোর বাইকে গিয়ে বসছে। হোয়াট? এই ছোট লোকের বাচ্চাটা আমার গাড়িতে বসে আছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। একটা ছবি তুলে দিছে, একবার মাথা উঠে গেছে। আয় তো। এই, কি সমস্যা তোর? আচ্ছা পরে ফোন দিচ্ছি। মানে বুঝলাম না, মানে একটা ছবি তুলে দিছেন দেখে কি একবার মাথা উঠে গেছেন নাকি? আপনি এসে আমাদের বাইকে বসছেন কেন, কোনো পারমিশন ছাড়া? এই বাইকের নাম জানেন? রয়্যাল এনফিল্ড। দাম কত সেটা জানেন? 4 লাখ টাকা দাম। কখনো তো কেনার সামর্থ্য হবে না, এসে সুযোগ পেয়ে আরেকজনের বাইকে এসে বসে বললেন। আর এই যে, আপনি কি এটাও জানেন না, কারো জিনিসের উপর কোনো পারমিশন ছাড়া সেটা টাচ পর্যন্ত করা উচিত? আর আপনি বসে পড়লেন, হ্যাঁ? এতটুকু ম্যানার্স কি আপনার মধ্যে নাই? সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি সরি। হ্যাঁ, কোত্থেকে যে আসে এরা। চলো। তোমার স্টুপিড, হ্যাঁ? যাই হোক দোস্ত, গাড়িটা তো অনেক সুন্দর, আমার ড্রিম কার বলে কথা। ছবি তো তুলছি, ইস আই উইশ আমি যদি এই গাড়িতে একটু বসতে পারতাম। আপু আপনার কথা আমি শুনছিলাম ওদিক দিয়ে। এই কারটা সম্ভবত আপনার ড্রিম কার। আপনি বোধহয় বলছিলেন যে এই কারে যদি আপনি বসতে পারতেন ভালো হতো। এক কাজ করেন না, আমি লক করে দিয়েছি, আপনি যান ভিতরে বসুন, কোনো সমস্যা নেই। আপু একটা কাজ করতে পারেন কিন্তু, এই নিন চাবি, একটু ড্রাইভ করে আসুন। নেন। না না, ইটস ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, আই এম রিয়েলি সরি। আসলে আমি একদমই বুঝতে পারিনি যে এই গাড়িটা আপনার, আর না বুঝে আপনাকে কত অপমান করে ফেলছি শুধুমাত্র ওর গাড়িতে বসেছেন এর জন্য। আই এম রিয়েলি সরি ভাইয়া। আসলে ভাইয়া, আমরা মানুষকে অনেক কিছু না বুঝে না জেনে জাজ করে ফেলি, এটা আসলে করা উচিত না। আপনি আমার বাইকে বসছেন, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি। আসলে সরি বলার মুখটাও নাই, মানে আমি লজ্জিত। তারপরও বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। না না ভাইয়া, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আসলে আমারই উচিত হয়নি হুট করে আপনাদের পারমিশন না নিয়ে আপনাদের বাইকের উপর বসা। আসলে আমি এসে যখন দেখলাম যে আপনারা আমার কারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, যে কারণে আমি আপনাদের কার ডিস্টার্ব করিনি। কথা বলতে বলতে ওই সামনে একটা বাইক দেখলাম, তাই ওখানে গিয়ে বসে পড়েছিলাম। এনিওয়ে, আর মানুষ তো ভুল করবেই, কোনো সমস্যা নেই, ভালো থাকবেন।